গল্পের নাম কম্প্রোমাইজ। দীনেশবাবু একজন সরকারি উচ্চপদস্থ অফিসার, কলকাতায় কর্মরত আছেন। বউ বাচ্চা নিয়ে ভালোই আছেন। স্ত্রী হলেন স্কুল শিক্ষিকা, বাচ্চা দুটো একটি ইংরেজি মাধ্যমের ছাত্র। কোনো ঝুট ঝামেলা নেই। সরকারি চাকরির কারণে দীনেশবাবুকে প্রায়ই বিভিন্ন জায়গায় বদলি হতে হয়। তাতে দীনেশবাবু এবং তার স্কুল শিক্ষিকা স্ত্রীর কোনো আপত্তি থাকে না। বদলি মানেই হচ্ছে নতুন জায়গায় ঘোরা আর সেখানকার লোকজন আর তাদের আচার ব্যবহার জানা। স্বামী স্ত্রী দুজনেই দিলখুশ মানুষ, ভীষণ আড্ডাবাজে দুজনেই। বাচ্চাদের স্কুল ছুটি হলে ওরা সবাই দীনেশবাবুর কর্মস্থলে ঘুরতে চলে যায়। এভাবেই চলছিল ওদের জীবন। হয়তোবা এভাবে চলতে থাকলেই ভালো হতো, কিন্তু পৃথিবীর নিয়ম তো তা নয়। সূর্য থাকলে কালো মেঘও থাকবে। হঠাৎ করে দীনেশবাবুর মা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। কলকাতা মেডিকেল কলেজে দ্রুত ভর্তি করানো হলো। ধরা পড়ল জটিল নার্ভের রোগ, নার্ভ শুকিয়ে যাচ্ছে। দীনেশবাবুর বাবা অনেক বছর আগে গত হয়েছেন। ওনার মা গ্রামের বাড়িতে একাই থাকতেন। নিজে গ্রামের জমি জমা পুকুর এসব দেখাশোনা করতেন। একা একা থাকাতে উনি এক ধরনের মনোরোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন। ডাক্তারদের কথায় ক্রনিক ডিপ্রেশন। দীনেশবাবু নিজের মাকে কতদিন বলেছিলেন সব বিক্রি করে ওনার কাছে চলে আসতে, কিন্তু উনি কারো গলগ্রহ হতে চাননি। কিন্তু এখন চরম অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি। হসপিটাল থেকে বলেছে ওনার মাকে 1 মাস ভর্তি হয়ে থাকতে হবে। যখন উনি সুস্থ বোধ করবেন তখন তাকে ছাড়া হবে। দীনেশবাবু মায়ের অসুস্থতার কথা জানিয়ে 15 দিনের ছুটি ম্যানেজ করলেন, আর স্ত্রী মঞ্জুলাকে বললেন বাকি 15 দিনের ছুটি ম্যানেজ করার জন্য। মঞ্জুলা প্রথমে রাজি হয়নি। হুটহাট করে ছুটি নেওয়া একদমই পছন্দ নয় তার। দীনেশবাবু খুব অবাক হলেন। মঞ্জুলার সাথে আর কখনো ক্ল্যাশ হয়নি, কারণ দুজন দুজনের জীবনযাপনে কম্প্রোমাইজ করে চলেন। কিন্তু এরকম পরিস্থিতি হবে এবং এভাবে মঞ্জুলার মুখে না শুনতে হবে দীনেশবাবু কখনো ভাবতেই পারেননি। খুব দৃঢ় কণ্ঠে দীনেশ মঞ্জুলাকে বলল, দেখো মঞ্জুলা, সিন ক্রিয়েট করো না। আজ পর্যন্ত তোমাকে আমি কোনো রিকোয়েস্ট করিনি, এই অনুরোধটুকু আমার রাখো। প্লিজ আর্গিউ করো না, বাচ্চারা শুনলে কষ্ট পাবে। মঞ্জুলা রেগে যায়। শুধু তোমার কথা ভাবলে তো চলবে না, আমারও তো একটা কর্মস্থল আছে। হুটহাট করে ছুটি চাইলেই হলো। দীনেশ হাত উঁচু করে মঞ্জুলাকে থামিয়ে দেয় আর বলে, ঠিক আছে, তুমি চেষ্টা করো। তোমার মা যদি এরকম হসপিটালে ভর্তি হতেন আমি কিন্তু ঠিকই ছুটি নিতাম। দীনেশ আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। মঞ্জুলা চুপ করে তাকিয়ে দেখে। মঞ্জুলা আর দীনেশের লাভ ম্যারেজ। মঞ্জুলা পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি আসেনি। অমত ছিল দীনেশের পরিবারে। দীনেশের মা নাকি গ্রামের কোনো এক মেয়েকে পছন্দ করে রেখেছিলেন। মেয়ের পরিবার নাকি বিশাল বড়লোক। দীনেশের সাথে বিয়ে হলে মেয়ে পক্ষ নাকি গাড়ি বাড়ি সবই দিত। এসব শুনেছে মঞ্জুলা শাশুড়ির মুখে। এত কিছু শুনেও মঞ্জুলা মানিয়ে নিতে চেষ্টা করেছিল, কিন্তু শাশুড়ির কর্তৃত্বপরায়ণ মনোভাব মঞ্জুলা মেনে নিতে পারেনি। আর শাশুড়ি বৌমার সম্পর্কে এসেছিল তিক্ততা। মঞ্জুলা স্বামীর সাথে এ বিষয়ে কথা বলেছিল। দীনেশ বলেছিল, মঞ্জু, এসব বিষয়ে চিন্তা করো না। মা মায়ের মতো ভেবেছেন, উনি ওনার মতো থাকছেন। তুমি তো আর ওনার সাথে থাকবে না, থাকবে তো আমার সাথে। আমরা মাঝে মাঝে যাব বাবা মার সাথে দেখা করতে, আর ওদের ইচ্ছে হলে ওরা আসবে, থাকবে, ব্যাস, এ পর্যন্তই। শ্বশুর এসে মাঝে মাঝে থাকতেন এবং অনেক দিন থাকতেন। নাতি দুটি টানে চলে আসতেন, কিন্তু মঞ্জুলার শাশুড়ি আসতেন না। বাধ্য হয়ে দীনেশ ওর পরিবার নিয়ে 2-1 দিনের জন্য গ্রামের বাড়ি থেকে ঘুরে আসত। মঞ্জুলা খেয়াল করত দীনেশ মায়ের কাছে গেলে একদম অন্য মানুষ হয়ে যেত। ওর মনে হতো মা ছেলের মাঝখানে ও যেন কাটা হয়ে দাঁড়িয়ে আছে। শহরে ফিরলে দীনেশ আবার পরিবারের বাইরে ছাড়া অন্য কিছু মাথায় ঢোকাতো না। মঞ্জুলা জানত যে দীনেশ ওর মাকে ভীষণ ভালোবাসে। মায়ের জন্য ও পরিবারকে ছেড়ে চলে যেতে পারে। দীনেশ ওকে গল্প শুনিয়েছিল কি করে আজকে ও এত বড় চাকরি করছে। গ্রামের স্কুলে দীনেশের মতো আরো অনেক ছেলে মেয়ে ভর্তি হয়েছিল, কিন্তু শুধুমাত্র দীনেশ ছাড়া আর কেউ উচ্চশিক্ষার জন্য গ্রামের বাইরে যায়নি।
দীনেশের মার স্বপ্ন ছিল ছেলেকে উচ্চশিক্ষিত করার। দীনেশের প্রতিটি দিনের পড়াশোনা ঠিকমতো হচ্ছে কিনা সেটা মা খেয়াল রাখতেন। উনি অশিক্ষিত ছিলেন, কিন্তু তারপরও কিভাবে যেন ধরে ফেলতেন যে দীনেশ ফাঁকি দিচ্ছে। একদিন পড়ার বইয়ের ভিতরে গল্পের বই রেখে দীনেশ পড়ছিল। মা কিভাবে যেন টের পেয়ে যান। বাঁশের কঞ্চি দিয়ে ভীষণ পিটিয়েছিলেন। এখনো ওর পায়ে একটা কাটা দাগ আছে। একদিন দীনেশ স্কুল পালিয়ে বন্ধুদের সাথে সিনেমা দেখতে গিয়েছিল। সময় মতো বাড়িও ফিরেছিলেন, কিন্তু মা ঠিকই টের পেয়ে গিয়েছিলেন ছেলের মুখ দেখে। হাতে গরম খুন্তি ছিল, সেটাই ছেলের দিকে ছুঁড়ে মেরেছিলেন। গরম খুন্তি লেগে পায়ে কেটে গিয়েছিল। সেই ক্ষতচিহ্ন এখনো আছে। দীনেশ সেই ক্ষতচিহ্ন দেখিয়ে বাচ্চাদের বলে, জানিস, আমার মা না থাকলে আমি হয়তো আমার বন্ধুদের মতো গ্রামের জমি চাষবাস করতাম। ঠাকুমাকে কখনো অসম্মান করো না। দীনেশের মা মঞ্জুলাকে সেরকম গুরুত্ব না দিলেও নাতি দুটোকে ভীষণ ভালোবাসেন। মঞ্জুলা দীনেশ চলে যাবার পর ভাবে, ও কি কাজটা ঠিক করলো? ও তো জানে দীনেশ মা অন্তপ্রাণ। মঞ্জুলার ঠুনকো অহমিকার জন্য কি ওদের এত সুন্দর সাজানো সংসার ভেঙে যাবে? মঞ্জুলার মা একটা কথা বলেন, বুঝলি মা, সংসারটা হলো কম্প্রোমাইজিং থিম। এখানে স্বার্থে আঘাত লাগলে তাসের ঘরের মতো সব ভেঙে যাবে। কাউকে না কাউকে কম্প্রোমাইজ করতেই হয়। মঞ্জুলা ভাবে, সত্যিই তো, দীনেশ কখনোই ওকে বা শাশুড়ি মাকে কখনোই জোর করেনি একসাথে থাকার। তাহলে কম্প্রোমাইজটা এতদিন কে করলো? দীনেশ। মঞ্জুলা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। টেবিল থেকে কাগজ আর কলম নিল স্কুলে ছুটির দরখাস্ত করার জন্য। খুব শান্তি আসলো মঞ্জুলার মনে। এবার কম্প্রোমাইজ করার পালা ওর।